আপনি আপনি এভাবে আমাকে টেনে নিয়ে এলেন কেন? আমি কতটা পেয়ে গেছিলাম ধারণা আছে আপনার। উদ্ধৃতি চিহ্ন। এই মেয়ে তোমার কি মিনিমাম কনমোশনস নেই? তুমি বাবা মায়ের দরজার আড়ালে আড়ি পেতেছিলে। কারো পার্সোনাল কথা আড়ি পেতে শুনতে নেই এটা জানা নেই তোমার। এখন যদি আমার জায়গায় অন্য কেউ চলে আসতো তখন কি হতো? উদ্ধৃতি চিহ্ন। আরে আমি তো। উদ্ধৃতি চিহ্ন। চুপপ আর একটা কথাও না। চুপচাপ খাবার খেয়ে নাও। উদ্ধৃতি চিহ্ন। কিন্তু আমার কথা। আর কিছু বলার আগেই আরও অবনীর মুখে খাবার পুড়ে দিল। আর একটা কথাও না, দ্রুত খাবার শেষ করো। একটু পর আর খাওয়ার সময়টুকু পাবে না। পার্লার থেকে কয়েকজন বিউটিশিয়ান আসবে তোমাকে সাজাতে, তাই তাড়াতাড়ি খাবারটা শেষ করো। উদ্ধৃতি চিহ্ন। কেন সামান্য বৌভাতের অনুষ্ঠানে পার্লার থেকে লোক এনে সাজানোর কি দরকার? আমি নিজেই তো যথেষ্ট সুন্দর করে সাজতেন জানি। উদ্ধৃতি চিহ্ন। আর ইউ ক্রেজি? আমাদের ফাংশনে কত নামি দামি লোকজন আসবে তার ধারণা আছে তোমার? চুপচাপ দ্রুত খাবার খেয়ে নাও। উদ্ধৃতি চিহ্ন। কথাটা বলে আরশ রুম থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর পার্লার থেকে কয়েকজন বিউটিশিয়ান অবনীকে সাজিয়ে দিল। অবনীকে খুব সুন্দর দেখাচ্ছে। ব্লু কালার লেহেঙ্গা, ডায়মন্ডের জুয়েলারি, সিম্পল মেকআপ, স্টাইলিশভাবে খোপা, ব্যাস এইটুকুতেই অসম্ভব সুন্দর লাগছে অবনীকে। বিউটিশিয়ানরা গর্জিয়াস মেকআপ করাতে চেয়েছিল, কিন্তু অবনী বারণ করায় সিম্পল মেকআপ করিয়েছে। অবনী আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। তখনই আরশ রুমে প্রবেশ করতেই অবনীকে দেখে কিছুক্ষণের জন্য থমকে যায়। তার চোখ আটকে যায় অবনীর দিকে। আরশের পারফিউমের গ্রানটি পুরো রুমে ছড়িয়ে পড়ে। এই স্মেলটা অবনীর খুব ভালো লাগে। অবনীও আয়নার মধ্যে আরশকে দেখে একদৃষ্টিতে ড্যাব করে চেয়ে রইল। আরশকে সবসময়ই সুন্দর লাগে, তবে আজ একটু বেশিই সুন্দর লাগছে। ব্লু কালার ড্রেস, হাতে চকলেট কালার ফিতার ঘড়ি, স্পাইক করা চুলে যেন আরশকে অন্যরকম সুন্দর লাগছে। আরশের উপস্থিতিতে অবনীর হৃৎস্পন্দন বেড়ে গেল। এমনটা আগেও হতো অবনীর, কিন্তু তা শুধু ভয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন যেন অন্যরকম শিহরণ বয়ে গেল। এ এক অদ্ভুত অনুভূতি। আরশের মোবাইলে একটা কল আসায় আরশ আর অবনীর ঘোর কাঁপে। আরশ তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নেয়। এতক্ষণ ছোচরার মতো তাকিয়েছিল ভাবতেই অবনী লজ্জা পেয়ে গেল। আরশ নিজে বলছে, ছি ছি আরশ, তুই এতক্ষণ ভ্যাবলার মতো এই মেয়েটার দিকে তাকিয়েছিলি? এই মেয়েটাকে আগে কখনো দেখিসনি নাকি? ভুলেও আর কখনো এই তারা চিহ্ন এন্ডি মেয়েটার দিকে তাকাবি না। উদ্ধৃতি চিহ্ন। আরশ মোবাইলে কথা শেষে অবনীকে বলল, এসো, গেস্টরা অলরেডি চলে এসেছে, আমাদের নিচে যেতে হবে। উদ্ধৃতি চিহ্ন। তো যান না আপনি। আমি কি একা হাঁটতে পারি না? শুনুন, আমার দুটো পা আছে, আমি একাই যেতে পারবো, বুঝেছেন আপনি? উদ্ধৃতি চিহ্ন। শোনো, তোমার মতো মেয়েকে এমনি সাথে নিয়ে ঘুরঘুর করার কোনো ইচ্ছেই আমার নেই, বুঝেছ? নেহাত এখানে মান্যগণ্য ব্যক্তিরা রয়েছে, না হলে তোমার মতো মেয়েকে আমি যেতে বলবো তো দূরের কথা, তুমি নিজে থেকে যেতে চাইলেও নিতাম না। উদ্ধৃতি চিহ্ন। আমার মতো মেয়ে মানে? হোয়াট ডু ইউ মিন? কি বুঝাতে চাইছেন আপনি? এই ঝগড়া করাটা কি তোমার হেবিট নাকি? কোনো একটা ইস্যু পেলেই ঝগড়া শুরু করে দাও। উদ্ধৃতি চিহ্ন। আমি ঝগড়া করছি? ঝগড়া তো আপনি করছেন, অতীতেও করেছেন, আর ভবিষ্যতের জন্যও প্রিপারেশন নিচ্ছেন। উদ্ধৃতি চিহ্ন। হ্যাঁ, সব সময় আমি ঝগড়া করি, এবার দয়া করে আমার সাথে নিচে যেয়ে আমাকে উদ্ধার করুন মহারানী। উদ্ধৃতি চিহ্ন। থাক এত করুণ সুরে বলতে হবে না। আমি এমনিতেই খুব দয়ালু মানুষ। কেউ আকুতি মিনতি করে কিছু বললে তার কথা রাখি। নিরীহ পেয়ে কারো মতো ফাঁকা আওয়াজ করি না। উদ্ধৃতি চিহ্ন। প্রতিউত্তরে আরশ কিছু না। অন্য সময় হলে হয়তো দুজনের মধ্যে টম এন্ড জেরির মতো ঝগড়া লেগে যেত। কিন্তু কথায় আছে না, বিপদে পড়লে কিছু কথা চুপচাপ হজম করতে হয়। আরশের ঠিক সেই দশা। তারপর অবনী আর আরশ সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। সবার দৃষ্টি তাদের দিকে। সবাই বলাবলি করছে কত সুন্দর মানিয়েছে তাদের। অনেকে বলছে এমন একটা বৌমা যদি আমার ছেলের জন্য পেতাম। জাহানারা খান তাদের দিকে এগিয়ে গেল। আরশ আর অবনী মিলে জাহানারা খানকে পা ছুঁয়ে সালাম করল। জাহানারা খান অবনীর গালে হাত দিয়ে বলল, বাহ, কি মিষ্টি লাগছে আমার মিষ্টিকে। আমি তো একটা মেয়ে হয়েই চোখ ফেরাতে পারছি না। উদ্ধৃতি চিহ্ন। আরশ অভিমানী সুরে বলল, জানেমান, আমার দিকে তো দেখছি তোমার কোনো নজরই নেই। উদ্ধৃতি চিহ্ন। কে বলল এই কথা? আমার দাদুভাইকে তো অলওয়েজ হ্যান্ডসাম বয় লাগে। আমার দাদু ভাইয়ের রূপে তো আমি বুড়ো বয়সেও প্রেমে পড়ে যাচ্ছি।
উদ্ধৃতি চিহ্ন। তারপর জাহানারা খান দুজনকে আদর করে মেহমানদের কাছে গেলেন। আরশ আর অবনী আকবর খান আর প্রিয়া খানকে সালাম করতে গেল। আকবর খান তাদের দোয়া করে দিলেন, কিন্তু প্রিয়া খান শুধু আরশকেই দোয়া করে দিল, অবনীর দিকে ফিরেও তাকাল না। এতে কেন জানি অবনীর বুকে কষ্ট অনুভব হল। নিজের মনের অজান্তেই চোখের কোণায় পানি চলে এলো, হয়তো তার মা বেঁচে থাকলে তাকেও এভাবে আদর করে দিত। ব্যাপারটা আরশের চোখ এড়ায়নি। আরশ তার মাকে বলল, উফফো মমো, আমাকেই যদি একসাথে সব আদর দিয়ে দাও, আরেকজন তো নজর লেগে যাবে পড়ে যদি আমার বদ হজম হয়ে যায়। উদ্ধৃতি চিহ্ন। প্রিয়া খান আবার ছেলের জন্য ওভার প্রজেসিভ, তাই ভয় পেয়ে গেলেন যদি সত্যিই ছেলের বদ হজম হয়ে যায়, তাই বাধ্য হয়ে অবনীকেও আদর করে দিলেন। আরশ আর অবনীর জন্য দুটি পাশাপাশি রাজকীয় চেয়ার রাখা হয়েছে। তারা সেদিকটায় যাবে, অবনীর চোখ পড়ল সদর দরজার দিকে, তার বাবা আর হাসান আঙ্কেল আসলে। অবনী তার বাবাকে গিয়ে জড়িয়ে ধরল, তারপর পা ছুঁয়ে সালাম করে বলল, কেমন আছো বাবা? উদ্ধৃতি চিহ্ন। তোকে ছাড়া কি করে ভালো থাকি রে মা? তোকে ছাড়া তো কখনো একা থাকিনি, তাই একটু খারাপ লাগছে। তুই কেমন আছিস? উদ্ধৃতি চিহ্ন। তোমার মেয়ে কি তোমাকে ছেড়ে ভালো থাকতে পারে বাবা? তুমিই তো উঠে পড়ে লেগেছিলে আমাকে পর করার জন্য। উদ্ধৃতি চিহ্ন। ওই দেখো বউ, কামিয়ে কান্না করছিস কেন? সাজনো স্টো হয়ে যাবে তো। তোকে খুব সুন্দর লাগছে রে মা, আমি খুব ব্যর্থ বাবা, তাই না রে? তোকে কখনো এত দামি জামাকাপড় অলংকার কিনে দিতে পারিনি। উদ্ধৃতি চিহ্ন। চুপ করো তুমি একদম, বা যে কথা বলবে না। দামি জামাকাপড় হলেই যে সুখী হতে হবে এমনটা কে বলেছে তোমাকে? তুমি আমাকে রাজকন্যার মতোই রেখেছ, কখনোই ভাব বুঝতে দাওনি। আমি তোমাকে নিয়ে প্রাউড ফিল করি বাবা। উদ্ধৃতি চিহ্ন। আরশ দূর থেকে অবনীর বাবাকে দেখে এগিয়ে গেল। তারপর অবনীর বাবাকে আর হাসান চৌধুরীকে সালাম করল। কিছু কথাবার্তার পর অবনী আর আরশ তাদের রাজকীয় চেয়ারের সামনে গিয়ে দাঁড়াল। কিছুক্ষণ পরপর মানুষজন এসে অবনীকে দেখে যাচ্ছে। পুরুষরা আরশের সাথে হ্যান্ডশেক করছে। চৈতি আর প্রিয়া খান একসাথে দাঁড়িয়ে সলাপরামর্শ করছে কিভাবে অবনীকে সবার সামনে অপদস্থ করা যায়। চৈতি প্রিয়া খানকে বলল, খালাম্নি, হুম্মম। উদ্ধৃতি চিহ্ন। কাকে বেশি সুন্দর লাগছে বলো তো, আমাকে নাকি ওই থার্ড ক্লাস মেয়েটিকে? উদ্ধৃতি চিহ্ন। আরে এটা কোনো প্রশ্ন হলো? তোর চেয়ে সুন্দর হবে ওই মেয়েটা, কোনোদিন তোর নখের সমানও হতে পারবে না। উদ্ধৃতি চিহ্ন। সত্যি বলছ? উদ্ধৃতি চিহ্ন। কি আশ্চর্য, আমি আবার মিথ্যে বলতে যাব কেন? উদ্ধৃতি চিহ্ন। তাহলে সবাই ওই মেয়েটার সুনামে পঞ্চমুখ কেন? দূরর বউ, কা মেয়ে, বুঝতে পারছিস না? ও এখন এ বাড়ির নতুন বউ, তাও আবার খান বাড়ির পুত্রবধূ। কারো ভালো না লাগলেও কি সামনাসামনি কিছু বলবে নাকি? হুমম, সেটা তো বুঝলাম, কিন্তু আমি বেশ কয়েকবার লক্ষ্য করলাম আরশ ওই খেয়ে মেয়েটার দিকে কয়েকবার আর চোখে তাকিয়েছে। উদ্ধৃতি চিহ্ন। আর চোখে তাকিয়েছে, তার মানে মনে হচ্ছে ওদের সম্পর্কটা এখনও পুরোপুরি ঠিক নয়। উদ্ধৃতি চিহ্ন। কিভাবে বুঝলে তুমি? আরে বুঝতে পারছিস না? যদি ওদের সম্পর্ক ঠিকই হতো তাহলে বাবুন নিজের বউকে দেখার জন্য এত লুকোচুরির কি দরকার? উদ্ধৃতি চিহ্ন। হুমম, ঠিক বলেছ, কিন্তু আমার মনে হচ্ছে আরশ ধীরে ধীরে মেয়েটার প্রতি উইকি হয়ে পড়ছে। না হলে যে ছেলে কখনো কোনো মেয়েদের দিকে তাকিয়ে দেখেনি, এমনকি আমার দিকেও তাকায়নি, সেই ছেলে ওই খেয়ে মেয়েটাকে দেখার জন্য উতলা হয়ে পড়েছে, তাও আবার লুকিয়ে লুকিয়ে। উদ্ধৃতি চিহ্ন। আরে দূরর, আমার বাবুনের মাথা অতটাও নয় যে তোর মতো একটা সুন্দরী মেয়েকে রেখে ওই মিডল ক্লাস মেয়েটার উপর উইকি হয়ে পড়বে। তুই বরং বাবুনের কাছে যা, তোকে দেখে তো আমি দা হয়ে যাই, আর বাবুন তো উষ্ঠা খেয়ে তোর প্রেমে পড়ে যাবে। উদ্ধৃতি চিহ্ন। ঠিক বলেছ, তুমি থাকো, আমি আসছি। চৈতি গিয়ে আরশকে হুট করে জড়িয়ে ধরে বলল, হ্যালো বেবি, ইউ আর লুকিং সো বিউটিফুল। উদ্ধৃতি চিহ্ন। চৈতি এরকমভাবে আচমকা আরশকে জড়িয়ে ধরবে আরশ তা ভাবতেই পারেনি। বিরক্তিতে আরশের কপালে ভাঁজ পড়ল। হাত মুখ স্টিভ ইদ্ধ হয়ে গেল। আরশ চৈতিকে তৎক্ষণাৎ নিজের থেকে ছাড়িয়ে বলল, কতবার তোকে বলেছি হুটহাট আমাকে হাগ করবি না, তারপরও কেন বারবার ছোচরামি করছিস? তুই বুঝতে পারছিস না এতে করে তোর উপর আমি যথেষ্ট বিরক্তবোধ করি? তোকে লাস্টবারের মতো ওয়ার্ন করছি। এখন বিভিন্ন গেস্টরা আছে তাই কিছু করলাম না। নেক্সট টাইম এমন সভ্যতামি করলে কানের নিচে সে দুইটা পোপর রে দিব। উদ্ধৃতি চিহ্ন। চৈতি আরশের
গ সম্পর্কে ভালো করেই জানে। তাই আরশের কথায় চৈতি পেলেও আরশকে তা বুঝতে দিল না। কাম অন আরশ, জাস্ট হাগ করেছি, এতে এত রিয়্যাক্ট করার কি আছে? উদ্ধৃতি চিহ্ন। চৈতির কথায় অবনী বলল, রিয়্যাক্ট করবে না কেন ননদিনী? তুমি যদি তোমার ভাইজানের এত সুন্দরী একটা বউকে তোত্তা না দিয়ে কোথা থেকে সুনামির মতো তার উপর ঝাঁপিয়ে পড়ে আঠার মতো লেগে থাকো তাহলে তো রিয়্যাক্ট তো করবেই, তাই না? স্টপ দিস। এই মেয়ে আমি আমার আরশ বেইবির সাথে কথা বলছি, ওকে? সো তোমার মুখটা বন্ধ রাখো। উদ্ধৃতি চিহ্ন। চৈতির কথা শুনে আরশ বলল, ঠিক করে কথা বল চৈতি। তুই মনে হয় ভুলে যাচ্ছিস কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস। এই মেয়ে নয় ভাবি বলে ডাকবি অবনীকে, গট ইট? উদ্ধৃতি চিহ্ন। আরশের কথায় চৈতি জোরপূর্বক মাথা নেড়ে হ্যাঁ বোঝাল। আরশ চৈতিকে আবারও বলল, সরি বল অবনীকে। উদ্ধৃতি চিহ্ন। আরশের কথায় চৈতি তোত্তে জি হয়ে বলল, ওয়াট? আমি কেন সরি বলবো? আমি কি এমন করেছি যার জন্য সরি বলতে হবে? উদ্ধৃতি চিহ্ন। এই যে একটু আগেই বললি আমার সাথে কথা বলছিস ও যেন মুখটা বন্ধ রাখে সেজন্যই সরি বলবি। উদ্ধৃতি চিহ্ন। কি যা তা বলছিস? সামান্য একটা কথার জন্য আমার ওকে সরি বলতে হবে? ইম্পসিবল। আমি তোকে সরি বলেছি মানে তুই এখনই সরি বলবি, ব্যাস। উদ্ধৃতি চিহ্ন। চৈতি বাধ্য হয়ে অবনীকে সরি বলল। আর মনে মনে বলল, আমিও দেখব অবনীর প্রতি তোমার এত দরদ কতদিন থাকে। আমার পথের টাকে তো আমি ঠিকই উপড়ে ফেলব। এদিকে অবনী মুগ্ধতার দৃষ্টিতে আরশের দিকে তাকাল। অবনী যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। সত্যিই একটা নারী পারফেক্ট মর্যাদা পায় তার স্বামীর কারণে, আরশি যেন তার উদাহরণ। রূপা আর জিসানও এলো। অবনী রূপা আর জিসানের সাথে কথা বলছে। আরশ তার বন্ধুদের সাথে কথা বলছে। জিসান অবনীকে বলল, তা অবনী, তলে তলে টেম্পু চালাও, আমরা বললেই হরতাল। উদ্ধৃতি চিহ্ন। ওই এসব স্তাপ চা কথা বলবি না একদম। রূপা বলল, আমি বাতাসে কেমন প্রেম প্রেম এন্ধ পাচ্ছি। ভেতরে ভেতরে এত কিছু অথচ আমাদের জানাওনি। উদ্ধৃতি চিহ্ন। এই তোরা থামবি? বিয়েটা একটা অ্যাক্সিডেন্টে হয়েছে কিন্তু আমাদের মাঝে স্বামী স্ত্রী মতো সম্পর্ক নেই। টম এন্ড জেরির মতো সম্পর্ক, বুঝেছিস? উদ্ধৃতি চিহ্ন। জিসান বলল, থাক থাক, আমাদের আর অত বোঝাতে হবে না, আমরা সব বুঝি। কিন্তু কথা হলো আমাদের ট্রিট যেন পেয়ে যাই। আর তোর বরকে বলিস আমাদের প্রমোশনটা যেন দ্রুত করে। উদ্ধৃতি চিহ্ন। প্রমোশন? যেই বেডার অফিসে আমারই জায়গা হলো না ওই বেডা আমার কথায় তোদের প্রমোশন করবে বলে তোর মনে হয়? উদ্ধৃতি চিহ্ন। তখন তো তুই সামান্য এমপ্লয় ছিলি, এখন তো তার একমাত্র বউ, এখন বললে ঠিকই শুনবে। উদ্ধৃতি চিহ্ন। বউ নয় ছাই। না উনি আমাকে বউ বলে মানে আর না আমি উনাকে বর বলে মানি। ট্রিট কিন্তু চাই আমাদের। শোন, দাওয়াত পেয়েছিস সেটাই অনেক, ওসব ট্রিট দিতে পারবো না। কি বললি? ট্রিট দিবি না মানে? তুই যদি আমাদের ট্রিট না দিস তাহলে এমন অভিশাপ দিব না যে। থাক থাক, আর বলতে হবে না। ট্রিট সময় মতো পেয়ে যাবি যত্তসব পেটুকের দল। উদ্ধৃতি চিহ্ন। তখন হঠাৎ একটা সাউন্ড এলো। লেডিস এন্ড জেন্টলম্যান, আপনার জানেন নিশ্চয়ই আজকের এই ফাংশন শুধুমাত্র আমাদের বিখ্যাত বিজনেসম্যান আরশ খান আর তার ওয়াইফের জন্য। তাদের জন্য এত আয়োজন আর আমরা তাদের একটি গান শুনব না, তা কি হয়? তাই এখন আপনাদেরকে সামনে গান গাইবে আরশ আর অবনী। আর আপনারা তো জানেনই আপনাদের আরশ খান সবকিছুতেই অলরাউন্ডার, কিন্তু তার ওয়াইফের গুণ সম্পর্কে তো আপনাদের কোনো ধারণাই নেই, তাই না? তাই আমি চাই শুধু আরশ খানের ব্যাপারে জানলে তো চলবে না, তার বউয়ের গুণ সম্পর্কেও তো একটু ধারণা হওয়া দরকার আপনাদের। কি বলেন সবাই? উদ্ধৃতি চিহ্ন। সবাই হ্যাঁ সূচক সম্মতি দিল। এতক্ষণ একটা মাইক্রোফোন হাতে নিয়ে চৈতি কথাগুলো বলছিল। মূলত এটা চৈতির একটা প্ল্যান, যাতে গান গাইতে না পেরে অবনী সকলের সামনে স্থ হয়। এদিকে চৈতির কথা শুনে জিসান আর রূপা বলল, কে রে এই মেয়ে? এভাবে তোর গান গাওয়ার কথা সবার সামনে বলে দিল, একবারও তোর মতামত জানতে চাইল না তুই গাইতে পারিস কি না? তা কেন জিজ্ঞেস করতে যাবে? ও তো চাইছেই আমি গান গাইতে না পেরে সবার সামনে স্থ হই। উদ্ধৃতি চিহ্ন। মানেটা পরে বলবো, এখন একটু তাকে চমক লাগিয়ে আসি। উদ্ধৃতি চিহ্ন। কি বলছিস? তুই কি কখনও গান গেয়েছিস নাকি? আচমকা কি করে গান গাইবি? উদ্ধৃতি চিহ্ন। আরে দেখ না কি হয়। ও যদি বুনো ওল হয় আমি হব বাঘা তেঁতুল। উদ্ধৃতি চিহ্ন।
কথাটা বলে অবনী আরশের কাছে গিয়ে বলল, কি হলো, চলুন, গান গাইতে হবে না আমাদের? উদ্ধৃতি চিহ্ন। কথাটা বলে আরশকে চোখ মারল। অবনীর এমন কাজে আরশ ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। চৈতি একটা গিটার আরশের হাতে ধরিয়ে দিল। আরশ অবনীর দিকে এক পলক তাকিয়ে গিটারের সরু তুলল। অবনীকে এরকম স্ট্রংলি থাকতে দেখে প্রিয়া খান বলল, কিরে, এই মেয়ের মাঝে তো কোনো নার্ভাস ফিল হতে দেখছি না, কেমন সহসা চলে এলো, গান গাইতে দেখেছিস? কাম অন খালামনি, গান গাইতে ঢেং ঢেং করে চলে, আসলেই গান গাওয়া যায় নাকি? তোমার মনে হয় ওই মেয়েটা আরশের সাথে গান গাইতে পারবে? গান গাইতেও যোগ্যতা লাগে, বুঝেছ? তখন অবনী গেয়ে উঠল, গান সঙ্গীতের নোট, প্রেম হয়ে এলি তুই সাজালি আমার ভুবন। অবনী, সুখের পালকে ছড়িয়ে দিলি ছায়ার মতন। আরশ, তোকে পেলে সবই ভুলে হৃদয় তুলে রাখব। অবনী, প্রেমে প্রেমে তোকে জোড়াবো। অবনী, বাকিটা নিজ দায়িত্বে শুনে নিবেন। শেষের থার্ড ব্র্যাকেট। গান সে হাত তালি দিল। ওদের গান শুনে তো চৈতি হিংসায় জলে পুড়ে মরছে। প্রিয়া খান বলল, কিরে, তুই না বললি মেয়েটা গাইতে পারবে না? এখন তো আরও বেশি করে সবার দৃষ্টি আকর্ষণ করে নিল। সবাই কিরকম বাহ বাহ দিচ্ছে। উদ্ধৃতি চিহ্ন। সেটাই তো দেখছি, তুমি নয়তা দেখো আমি কি করি। এবার এমন এন্দি বউ সেটা কল্পনাও করতে পারবে না। উদ্ধৃতি চিহ্ন। চৈতি গিয়ে অবনীকে জড়িয়ে ধরে বলল, খুব সুন্দর গেয়েছ ভাবি, আমি তো জাস্ট কল্পনাই করতে পারছি না। উদ্ধৃতি চিহ্ন। হ্যাঁ, আমি সব সময় কল্পনার বাইরের জিনিসটাই করি, যা অনেকে ভাবতেও পারে না। উদ্ধৃতি চিহ্ন। বিনিময়ে চৈতি রোপূর্বক হেসে দিল আর মনে মনে বলছে, হাসো হাসো, খুব ভালো করে হেসে নাও, একটু পর তো লজ্জায় আর চোখও দেখাতে পারবে না। মনে মনে কথাটা বলে চৈতি একটা শয়তানি হাসি দিল। চৈতি পুনরায় মাইক্রোফ হাতে নিয়ে বলল, আপনারা সবাই তাদের ডুয়েট গান শুনেছেন নিশ্চয়ই? গানটি আপনাদের মন ছুঁয়ে গেছে? আমার কিন্তু খুব ভালো লেগেছে। তাই আমি চাই অবনী এবার আমাদের একটা একক ডান্স পরিবেশন করে দেখাক। চৈতির কথা শুনে জাহানারা খান এগিয়ে এসে বলল, এখানে কোনো ডান্স কম্পিটিশন চলছে না যে অবনী নাচে গিয়ে সবাইকে দেখাবে। অবনী নতুন বউ, কোনো নৃত্য পরিবেশক নয় যে সবাইকে নেচে দেখাবে। গান জনকে গাইতে বলেছিলে, তাই আমি আর শব্দ করিনি। তার মানে এই নয় যে অবনী সবাইকে নেচে দেখাবে। উদ্ধৃতি চিহ্ন। দাদু, তুমি এত রিয়্যাক্ট কেন করছো? আমি তো জাস্ট অবনীর গুণগুলো সবার সামনে প্রেজেন্ট করতে চাইছি। উদ্ধৃতি চিহ্ন। জাহানারা খান হাত উঠিয়ে বলল, থাক, তোমাকে এত অবনীর গুণগুলো তুলে ধরতে হবে না। গুণ দেখানোর দরকার হলে নাচ গান ছাড়াও অনেক কিছু দিয়ে দেখানো যায়, আর তা হলো সুন্দর আচরণ, যা অবনীর রয়েছে। নতুন করে কোনো গুণ তুলে ধরার দরকার নেই। উদ্ধৃতি চিহ্ন। জাহানারা খানের কথায় চৈতির মুখে ঝামা সে গেল। অবনী এসে বলল, থাক না দাদু, আমার একটা মাত্র ননদিনীর আবদার আমি ফেলি কি করে? ওর যখন আমার নাচ দেখার এত শখ জেগেছে, তাহলে একটু নেচেই দেখাই। গান যখন গেয়েছি নাচতেও পারব। কথায় আছে না, যে রাধে সে চুলো বাঁধে। উদ্ধৃতি চিহ্ন। অবনীর কথা শুনে চৈতির মনটা খুশিতে নেচে উঠল আর মনে মনে বলছে, ইয়াহ, ঘুঘু তো দেখছি জায়গা মতো পা দিয়েছে। যাও যাও, ভালো মতো নাচ, একটু পর দেখব তোমার এত বড় বড় কথা কই যায়। উদ্ধৃতি চিহ্ন। চৈতি সাউন্ড বক্সে গান চালু করে দিল, হাম টেরা বিন অ্যাবরা নহিন সকতে। গানটির তালে তালে অবনী আরশের চারপাশে নাচছে, কিন্তু কিছুক্ষণ পর অবনী অনুভব করল তার লেহেঙ্গার ব্লাউজ পেছনে থেকে ছিঁড়ে আসছে। কিন্তু ব্যাপারটা এমন এক পর্যায়ে যেখানে অবনী না পারছে নাচ থামাতে আর না পারছে কিছু করতে। অবনীর বুকের ভেতর ধুকপুক শুরু হয়ে গেল। হারানোর অবনী ভাবতেই পারছে না এমনটা কি করে হল। মূলত যখন চৈতি অবনীকে জড়িয়ে ধরেছিল তখনই তারা চিহ্ন দিয়ে অবনীর ব্লাউজ অনেকটা তারা চিহ্ন দিয়েছিল, যার ফলে ধীরে ধীরে অবনীর ব্লাউজটি অনেকটা ফাতারা চিহ্ন হয়ে গেল। অবশেষে পুরোটাই তারা চিহ্ন গেল। অবনী সাথে সাথে নাচ থামিয়ে ফেলল। ব্যাপারটি কারো চোখে পড়ার আগেই আরশ যেহেতু অবনীর কাছেই ছিল, তাই দ্রুত নিজের কোটটি খুলে অবনীর গায়ে জড়িয়ে দিল। আকস্মিক ঘটনায় সকলেই কে গেল। চৈতি তো হ্যাভি খুশি হয়েছিল, কিন্তু আরশের কারণে তার মুখের হাসিটা মুহূর্তেই মলিন হয়ে গেল। আরশ সবাইকে এক্সকিউজ মি বলে রুমের দিকে নিয়ে গেল। তারা যেতেই জাহানারা খান চৈতিকে চোখরা অঙ্গি বলল,
তোমাকে আমি নিষেধ করেছিলাম এসব নাচানাচি বাদ দিতে। উদ্ধৃতি চিহ্ন। আশ্চর্য, দাদু তুমি আমাকে কেন করছ? আমি কি অবনীকে নাচার জন্য বাধ্য করেছিলাম? ও নিজেই তো নাচতে নাচতে নাচার জন্য রাজি হয়ে গেল। এতে আমার দোষটা কোথায়? সব কিছুতেই আমার উপর আঙ্গুল তোলাটা তোমার হেভিট হয়ে গেছে। উদ্ধৃতি চিহ্ন। চুপ, একদম চুপ, আবার বড় বড় কথা বলছো? তোমরা যে কেন এমনটা করছো আমি বুঝি না ভেবেছ? ভুলে যেও না আমি পেশায় একজন জাজ। চৈতি আর বেশি কথা বাড়ালো না, যদি আবার ধরা পড়ে যায় সেই এ। অবনীকে রুমে এনে আরও ইচ্ছে মতো দিল। এই মেয়ে স্যাকি তোমার? সব সময় নিজের লোকেই প্রাধান্য দাও কেন বলো তো? সব সময় নিজেকে জিততেই হবে? দাদু তো চৈতিকে না করেই দিয়েছিল, তারপরও কেন নাচতে গিয়েছিলে? এখন যদি আমি সেখানে উপস্থিত না থাকতাম তাহলে কি হতো বলো তো? ড্রেসটা ভালোভাবে চেক করে পরতে পারোনি? এখন তো সবাই ভাববে আমি এই টাকা বাঁচানোর জন্য তোমাকে নর্মাল ড্রেস কিনে দিয়েছি। সত্যি ইউ আর জাস্ট ইম্পসিবল। উদ্ধৃতি চিহ্ন। বিশ্বাস করুন আমি ড্রেসটা ভালো করে চেক করেই পরেছিলাম, কিন্তু হঠাৎ এমনটা কি করে হলো? হ্যাঁ তুমি দেখেই পড়েছিলে আমি হিংসে করেছি তারা চিহ্ন রেখে দিয়েছিলাম। উদ্ধৃতি চিহ্ন। একদম বা তারা চিহ্ন যে কথা বলবেন না। আমি কি একবারও তা বলেছি নাকি? উদ্ধৃতি চিহ্ন। তা বলার আর কি বাকি রেখেছ? তুমি ড্রেসটি দেখেই পড়েছিলে, তার মানে কেউ ইচ্ছে করেই তোমার ড্রেসটা তারা চিহ্ন দিয়েছে। ঘরে তো তুমি আর আমি ছাড়া অন্য কেউ নেই, তাই না? তার মানে তুমি বোঝাতে চাইছ আমি এরকম করেছি। উদ্ধৃতি চিহ্ন। দূরর, আপনার সাথে কথা বলাটাই বেকার। উদ্ধৃতি চিহ্ন। চুপ, একদম চুপ। দ্রুত গিয়ে ড্রেস চেঞ্জ করে এসো। স্টুপিড গার্ল। উদ্ধৃতি চিহ্ন। কথাটা বলে আরশ রুম থেকে বেরিয়ে গেল, তারপর গেস্টদের বিদায় করে রুমে এসে বিছানায় পিঠ হেলিয়ে দিল। অবনী ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। অবনী ধীর পায়ে আরশের কাছে এগিয়ে গেল। তারপর আরশকে বলল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আপনি আমার সম্মান বাঁচিয়েছেন। উদ্ধৃতি চিহ্ন। অবনীর কথায় আরশ উঠে বসে বলল, শোনো, এতে করে এত প্রাউড ফিল করার কিছু নেই, বুঝেছ? তোমার জায়গায় অন্য কেউ আমার বউ হলে আমি সেটাই করতাম। এর জন্য ভেবো না আমি তোমাকে বউ বলে মেনে নিয়েছি। তোমার মতো তারা চিহ্ন এন্ডি মেয়েকে আমি কখনও বউ বলে মানব না, গট ইট? উদ্ধৃতি চিহ্ন। আরে হো, আপনি তো অদ্ভুত মানুষ। পুরোই গিরগিটির মতো। রূপ বদলাতে এক সেকেন্ডও সময় লাগে না। বাই দা ওয়ে, আপনার কি মনে হয় আমি আপনাকে স্বামী বলে মেনে নিয়েছি? লাইক সিরিয়াসলি? আপনি যদি ভেবে থাকেন আমি আপনাকে স্বামী হিসেবে মেনে নিয়েছি তাহলে আপনি করছেন। তেমনটা কখনোই হবে না। উদ্ধৃতি চিহ্ন। এই শোনো, তোমার মতো জমতারা চিহ্ন মেয়ের কাছ থেকে আমি তা কখনো আশাও করি না। উদ্ধৃতি চিহ্ন। কি বললেন? আমি জমতারা চিহ্ন আমি যদি জমতারা চিহ্ন হই আপনি হলেন একটা বন মানুষ। উদ্ধৃতি চিহ্ন। চুপ, একদম আমার সাথে কথা বলতে আসবে না। হো, কেমন লাটসাহেব এসেছেন, কথা না বলে কি উপায় আছে? আমার কি পড়েছে আপনার সাথে কথা বলতে যাব? আপনিও আমার সাথে একদম কথা বলতে আসবেন না বলে দিলাম। উদ্ধৃতি চিহ্ন। দেখা যাবে কে কার সাথে আগে কথা বলে। কথাটা বলে আরশ ব্ল্যাঙ্কেট গায়ে জড়িয়ে লো পাশ হয়ে শুয়ে পড়ল। উদ্ধৃতি চিহ্ন। এদিকে চৈতি আর প্রিয়া খান তাদের রুমের বাইরে একটি সাতারা চিহ্ন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। চৈতি, মা তুই সত্যি ভেবে বলছিস তো? এই সাতারা চিহ্ন পটা আবার আমার বাবুনকে কাতারা চিহ্ন মতারা চিহ্ন দিবে না তো? উফ খালামণি, কতবার বলবো এটা মন্ত্রপুত সাপ। আমি সাপটিকে অবনীর জামার গ্রান দিয়েছি। সাতারা চিহ্ন তারা চিহ্ন বলে দিয়েছে। সাতারা চিহ্ন পটিকে জামার গ্রান তারা চিহ্ন কি তারা চিহ্ন দিতে পারলেই সে নিজে থেকে ওই মানুষকে চিনে নিবে। এবার এই রাতই হবে অবনীর শেষ রাত। কথাটা বলে সাতারা চিহ্ন পতারা চিহ্নটিকে আরশ অবনীর রুমে দিকে ছেড়ে দিল। সাপটি গুড়গুড় করে আরশের ব্ল্যাঙ্কেটের ভেতর ঢুকে পড়ল। আর অবনী বিছানার পাশে নিচে তারা চিহ্ন তারা চিহ্ন এক কোণে বসে ভাবছে কিভাবে আরশকে জানাবে ওই চৈতি মেয়েটা ভালো নয়ও সবটা জেনে গেছে। তাছাড়া যদি জানায়ও তার কাছে তো উপযুক্ত কোনো প্রমাণ নেই। প্রমাণ ছাড়া কাউকে কিভাবে বিশ্বাস করাবে এসব? আরশ মাত্রই শুয়েছিল, রাতে ঠিক মতো ঘুম হয়নি তাই। কিন্তু এর মধ্যে শুরু হয়ে গেল ফো স আওয়াজ। আরশের এবার মেজাজটা পুরোপুরি খারাপ হয়ে গেল। আরশ মাথাটা একটু উঁচু করে অবনীকে বলল, এই তোমার সমস্যাটা কোথায়? হ্যাঁ,
তুমি কি প্ল্যান করেই এসেছ যে আমাকে শান্তিতে ঘুমাতে দিবে না? রাতেও তোমার জন্য আমার ঠিকমতো ঘুম হয়নি, সকালবেলাও ঘুমটা তারা চিহ্ন অঙ্গে দিলে। এখন একটু ঘুমাতে চাইছি তাও তোমার সহ্য হচ্ছে না? আরশের কথা শুনে অবনীর মেজাজ পুরোপুরি ম হয়ে গেল। এই কি আবোল তাবোল বকছেন? হ্যাঁ, আমি আবার আপনাকে কি করলাম? আমি তো চুপচাপ বসে আছি, তাও আবার আপনার আশেপাশেও আসিনি, তারপরও সারের মতো চেঁচাচ্ছেন কেন? আমার তো মনে হচ্ছে আপনিই প্ল্যান করে নিয়েছেন আমার সাথে ঝগড়া করবেন বলে, তাই একটার পর একটা ইস্যু খুঁজছেন। উদ্ধৃতি চিহ্ন একদম বা যে কথা বলবে না। তুমি তারা চিহ্ন তারা চিহ্ন রমতো স করে শ্বাস নিচ্ছ কেন? তুমি কি ভেবেছিলে এইসব করে আমাকে দেখাবে আর আমি পেয়ে যাব? শোনো আরশ খান, এসবে পায় না, বুঝেছ? তুমি কি ভেবেছিলে আমি বুঝতে পারবো না? আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি তুমি প্রতিশোধ নেওয়ার জন্যই এমন করছো। উদ্ধৃতি চিহ্ন এই আপনার মাথাটা কি পুরোপুরি খারাপ হয়ে গেছে? আমি কেন তারা চিহ্ন তারা চিহ্ন রমতো স করতে যাব? কোনো সুস্থ মানুষ তারা চিহ্ন তারা চিহ্ন রমতো স করে নাকি? আজব এক মানুষ তো আপনি। আরশ এবার ব্ল্যাঙ্কেট সরাতে সরাতে বলল, তো কি আমি আর কিছু বলার আগেই আরশের চক্ষু ক গাছ। আরশ লাফিয়ে গিয়ে পড়ল অবনীর গায়ে। আকস্মিক ঘটনায় অবনী হতভম্ব হয়ে গেল। অবনী তারা চিহ্ন দিয়ে আরশকে সরিয়ে দিল। আরশ তবুও অবনীকে বারবার জড়িয়ে ধরছে। ছাড়ুন আমাকে, কি ধরনের অসভ্যতা এসব? ছাড়ুন বলছি। আরে কি আশ্চর্য, আপনি বারবার আমাকে ঝাপটে ধরছেন কেন? উদ্ধৃতি চিহ্ন স আরে কি স করছেন? এই আপনার মতলব কিন্তু ভালো তারা চিহ্ন করছে না। নাটক করার জায়গা পান না তাই না? অজুহাত দেখিয়ে আমাকে ছোঁয়ার চেষ্টা করছেন? ছি ছি ছি, আপনার ক্রেকটার এতটা খারাপ আমার জানা ছিল না। এমন ভাব করছেন যেন ভূত দেখেছেন। সরে যান, না হলে কিন্তু আমি চেঁচাব। উদ্ধৃতি চিহ্ন প্লিজ প্লিজ পায়ে পড়ি, তোমার কথাটা তো শুনবে। উদ্ধৃতি চিহ্ন আমি তো শুনতেই চাইছি। কি এমন দেখলেন যে ঝগড়া ছেড়ে এখন গায়ে পড়া শুরু করে দিয়েছেন? সা প। উদ্ধৃতি চিহ্ন কি এখানে আসবে কোথা থেকে? তারা চিহ্ন তারা চিহ্ন কি হচ্ছে আমার সাথে? উদ্ধৃতি চিহ্ন আরে আমি সত্যি বলছি, ওই দেখো। উদ্ধৃতি চিহ্ন আরশের ইশারা অনুযায়ী অবনী তাকাতেই তারা চিহ্ন তারা চিহ্ন সে গেল। বিছানার উপর তারা চিহ্ন তারা চিহ্নটি বালিশে তারা চিহ্ন পাপড়ে আছে, আর জনা তারা চিহ্ন তারা চিহ্নছে। এবার আরশ আর অবনী দুজন একসাথে প বলে চেঁচাতে শুরু করল। আরশ দরজা খুলল, কিন্তু দরজার বাইরে থেকে লক। আরশ বলল, শিট, দরজাটাকে বাইরে থেকে লক করল। বিরক্ততে দরজায় লাথি মারল। অবনী দরজাতে কামে বলল, প্লিজ কেউ দরজাটা খোলো, দরজাটা খোলো কেউ। উদ্ধৃতি চিহ্ন কিন্তু কেউ সাড়া দিচ্ছে না। চৈতি বাইরে থেকে ঠোঁট চেপে হাসছে। এদিকে প্রিয়া ক্ষান্ত চিন্তায় সে তারা চিহ্ন তার উদ্দেশ্য হল অবনীকে করা। কিন্তু অবনীকে মারতে গিয়ে যদি নিজের প্রাণপ্রিয় ছেলেটার কিছু হয়ে যায়। প্রিয়া খান আবার একটু ভ্যাবলা টাইপের মানুষ, যাকে মন থেকে আপন মনে করে তার সব কথাই অন্ধের মতো বিশ্বাস করে নেয়। আর চৈতি ঠিক সেই সুযোগটাকেই কাজে লাগায়। মূলত চৈতির মূল উদ্দেশ্য খান বাড়ির সম্পত্তির মালিক হওয়া। এদিকে আরশ দরজা কা দিয়ে বলছে, মম বাবা দরজাটা খোলো, রুমের প ঢুকেছে। উদ্ধৃতি চিহ্ন কারো কোনো শব্দ না পেয়ে অবনী বলল, এবার কি হবে? প টা যদি পা থেকে বেরিয়ে আসে। উদ্ধৃতি চিহ্ন কি আর হবে? দুজন একসাথেই মরব। উদ্ধৃতি চিহ্ন আপনি কেন মরতে যাবেন? মরলে আমিই মরব। উদ্ধৃতি চিহ্ন বললাম তো দুজন একসাথে মরব। উদ্ধৃতি চিহ্ন না, মরলে আমিই মরব। উদ্ধৃতি চিহ্ন এই সব সময় অকারণে ঝগড়া করাটা তোমার হেবিট হয়ে গেছে। একটা মানুষ কত লেভেলের স্টুপিড হলে এইরকম পরিস্থিতিতেও ঝগড়া করতে পারে? কি আমার মামা লাগে যে তোমাকে মারবে আর আমাকে বাঁচিয়ে রাখবে? ইডিয়ট কোথাকার। উদ্ধৃতি চিহ্ন